18 তারিখ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা 18 তারিখেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই স্বৈরা শাসকের অবসান ঘটিয়ে তারপর রাজপথ থেকে ফিরে যাব। যে কোঠার জন্য এত জীবন গেল, আমার এত ভাই এত বোন মারা শহীদ হইলেন, আবার কেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জুলাই যোদ্ধারা কোঠা পাবে? কেন আবার কোঠা? বাংলা নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে অম্লান 36 জুলাই। আপনাদের সাথে আছি আমি মিনহাজ চৌধুরী। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়া। আতিক, আপনি জানেন যে গত বছরের 17 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যখন শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে, তখন অনেকেই কিন্তু ভেবেছিল যে আন্দোলন এক ধরনের দমিয়ে যাচ্ছে। সেই সময়টাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা যেভাবে মাঠে ছিলেন, সেটি আসলে কিভাবে আপনারা কাজ করছিলেন? হল যখন বন্ধ হয়ে যায় তখন আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিই যে আমরা বাংলাদেশের আপামর জনতা, স্কুল কলেজের ভাই বোন আর আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা রাজপথে থাকবো। এরই পরিপ্রেক্ষিতে 18 তারিখে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাত ধরে শুরু হয়েছে। আর আমি যদি মনে করি, আপনারা যদি দেখেন, সেটি হলো যে 18 তারিখ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রামপুরা বসুন্ধরা এই জোনে যে পরিমাণ আন্দোলনকারী ছিল, এই একটা জোন যেই জোনে পুলিশ হেলিকপ্টারে করে পালাইতে বাধ্য হয়েছে আমাদের কাছে এসে। তো আমি মনে করি যে আন্দোলন সবাই ভেবেছিল যে আন্দোলন শেষ হয়ে যাবে 17 তারিখে, কিন্তু আন্দোলনের যাত্রা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দফা শুরু করে 18 জুলাই। 18 তারিখ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা 18 তারিখেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই স্বৈরা শাসকের অবসান ঘটিয়ে তারপর রাজপথ থেকে ফিরে যাব। তো আপনি জানেন যে এই 18 জুলাই কিন্তু সম্পূর্ণভাবে একেবারে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তো এটি একটি চ্যালেঞ্জের বিষয় এখন, যে ইন্টারনেট ছাড়া আমাদের যোগাযোগ করা। তো এই আন্দোলনের কঠিন সময় আপনারা কিভাবে আসলে আপনাদের আন্দোলনকে বেগবান করেন? আচ্ছা দেখুন, বিষয়টা হইলো যে যখন ইন্টারনেট অফ ছিল তখন আমরা মেজরিটি টাইম ফোনের SMS, তারপর আপনার আইপি যে সার্ভারগুলো আছে, ফ্রি সার্ভার, ফোন করে বলতাম যে এই একটা সার্ভার ক্রিয়েট করা হয়েছে, এখানে আইডি পাসওয়ার্ড এইটা, এখানে ঢোকো, এখানে এসে সবাই কথা বলি। কারো বাই ইমার্জেন্সি ধরেন যে বিভিন্ন ভার্সিটি লিডার 3 থেকে 4 জন, তাদের সাথে কোঅর্ডিনেট করতাম যে তোমাদের আশেপাশের সার্কেলে যারা আছে তাদের সবার সাথে কথা বলে সবাইকে জানায় দাও যে যাতে সবাই সময় মতো আন্দোলনে আসে। রাতের বেলা আমরা ওরকম বের হইতাম না, দিনের বেলায় সব একসাথে বের হয়ে একটা প্ল্যান প্রোগ্রাম করে আমরা চলে যাইতাম। আমরা ওই নির্দেশনা অনুযায়ী আবার যে টাইমটা দেওয়া হইতো, পরের দিন সকালে আবার ওই জায়গাটাতেই আসতাম। যেমন আমরা বসুন্ধরার মধ্যে আমরা কেন্দ্র করেছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট। ওই 8 নম্বর গেটে বসুন্ধরার যেসব ইউনিভার্সিটি আছে, যেমন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কিছু শিক্ষার্থী যারা বসুন্ধরায় থাকে, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি, IU ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, 4টা ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমরা আসলে নর্থ সাউথ 8 থেকে আন্দোলন শুরু করতাম। একটা র্যালি নিয়ে একদম বসুন্ধরা গেট পর্যন্ত যাইতাম, রাস্তা ব্লকেট করে এসে আবার ওখানে এসে আন্দোলনের সমাপ্তি ঘোষণা দিয়ে পরবর্তী কর্মসূচি ওখানে ঘোষণা দিয়ে আমরা চলে যেতাম। এইভাবে আমাদের আন্দোলন চলতো যখন আসলে ইন্টারনেট ছিল না। এই টাইমটাতে সবচেয়ে বেশি আসলে চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা কখন হয়েছে? চ্যালেঞ্জের মুখোমুখি সব থেকে বেশি আমরা হয়েছি, আমরা যদি মনে করি, সেটি হলো যে দেখুন, ঢাকা ভার্সিটিতে হল বন্ধ করে দেওয়ার পরে ওরা তো হলে ছিল, মেজরিটি হল ত্যাগ করে তারা তাদের গ্রামে চলে গিয়েছে বা তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। কিন্তু আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু হল নেই, আমাদের কিন্তু থাকতে হয় কোনো ব্যাচেলর বাসায়, কোনো ম্যাচে, কেউ বা ফ্যামিলির সাথে থাকে। তো এইটা বেগবান যে রাতের বেলা পুলিশ যে সাঁড়াশি অভিযান দিত, যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেহেতু আমার আন্দোলনের জায়গা ছিল, আমার স্পট ছিল বসুন্ধরা আবাসিক। বসুন্ধরায় প্রথমে 21 তারিখ পর্যন্ত কিছু হয় নাই। 21 তারিখের পর থেকে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল রাতের বেলায় বাসার নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করতো যে আপনাদের বাসায় কি কোনো ব্যাচেলর থাকে? যদি বলতো হ্যাঁ থাকে, তাইলে কোন ফ্ল্যাট। কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে যে 21-22 তারিখে কিছু কিছু জায়গায় খুব কম সংখ্যায় যে তাদের আইডেন্টিফাই করে দিয়েছে। যেমন আছে ধরেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছিল, তারা আমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলেও ছিল। অনেক সময় দেখা যায় যে তারাও হেল্প করছে আমাদের অ্যাড্রেস আইডেন্টিফাই করতে। তো বাড়ির দারোয়ান তো করেছেই, তো তারা আসলে ওই সময় যে আমাদেরকে উঠায় নিয়ে আসতো, এটা আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। আর একটা সবথেকে বড় পজিটিভ জিনিস ছিল,
একটা বাসায় ধরেন যে পুরো ফ্যামিলি বাসা, সব ব্যাচেলর, একটা মানে ফুল ফ্যামিলি একটা ফ্ল্যাটে ব্যাচেলর থাকে। যেমন আমি আমার বাসায় বলি, আমার বাসায় ফুল বাসা ফ্যামিলি, সব ফ্ল্যাট ফ্যামিলি, আমরা ব্যাচেলর ছিলাম। আমাদের বাসায় নিচে পুলিশ আসছিল, আর্মি আসছিল, ডিবি আসছিল। আমাদের ফ্ল্যাটের যিনি সভাপতি ছিলেন উনি বলেছেন যে কেউ যদি আসে তুমি বলে দিবা যে এখানে ব্যাচেলর কেউ থাকে না, সব ফ্যামিলি, আর এখানে ব্যাচেলর ছেলে থাকে না। মানে আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক হেল্প তারা করেছেন। অন্যান্য যারা ছিলেন বসুন্ধরায় ফ্ল্যাট মালিক যারা ছিল বা ফ্ল্যাটের যারা সভাপতি ছিল তারা। তো 1 বছর তো হয়ে গেল প্রায়। তো এই 1 বছরে আসলে আপনারা যারা আন্দোলন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তো তারা এখন মানে কেমন দেখছেন এই নতুন বাংলাদেশে আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে নেমেছিলেন সেটি কি আসলে বাস্তবায়ন হয়েছে? আমি মনে করি যে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। কী কারণে বাস্তবায়ন হয় নাই আপনি দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা কিন্তু কোনো কোঠার জন্য আন্দোলন করি নাই। আমাদের কোঠার দরকার নেই, কারণ আমরা সরকারি চাকরিতে আমাদের খুব মানে আপনি যদি পরিসংখ্যান দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারিতে যাওয়ার চাকরির হার অনেক কম। আমরা নেমেছিলাম, আমাদের ভাই রক্ত দিয়েছে রাজপথে, আমাদের বোন শহীদ হয়েছে। আমাদের দেশে যে একটা ফ্যাসিজম, যে একটা স্বৈরাচার, এই সিস্টেমটাকে, এই কাঠামোটাকে ভাঙার জন্য আমরা নেমেছিলাম। পক্ষান্তরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল, দায়িত্ব নিল, আমরা দেখতে পাই যে সরকারি উচ্চপদস্থ আমলা থেকে শুরু করে সরকারি একদম নিম্ন আমলারা পর্যন্ত সবাই আসলে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ছিলেন। এই 17 বছরে তিনি একটা জিনিস ভালো করে গেছেন, প্রশাসনের টপ থেকে বটম সব উনি ওনার লোকদের সেট করে গিয়েছেন। ধরেন যে কারো মামা ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে, তার ভাগনাকে তার রেফারেন্স এই সেই মানে প্রশাসনে এই জায়গাটাতে ভরা। এখন আমরা যে প্রতিবন্ধকতাটা ফেস করছি সেটা হলো, তো দেখেন সব জায়গায় আমাদের উপদেষ্টা মহোদয় বা যারা আছে তারা তাদের জায়গা থেকে দিন রাত পরিশ্রম করে চেষ্টা চালাচ্ছে, কিন্তু দেখা যায় যে অনেক সময় এই যে তাদের একটা সিন্ডিকেট সরকারি আমলাদের, এই সিন্ডিকেটটা আসলে 17 বছরে গড়ার সিন্ডিকেট, তা তো আসলে 1 বছর খুব কম সময় ভাঙার জন্য। তাও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চেষ্টা চালাচ্ছে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। সংস্কার কমিশন এই পর্যন্ত 12টা গঠন হয়েছে, 6টা সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দিয়েছে। আশা করি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করেছে, আমরা একসাথে আন্দোলন করেছি, তারা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সংস্কার প্রস্তাবনা যেগুলো আছে ওগুলো দিয়ে সাহায্য করবে, যাতে কোনো ফ্যাসিজম আর এই নতুন বাংলাদেশে তৈরি না হইতে পারে। তো এখন 1 বছর পরে গণ অভ্যুত্থানের এই সময়টাতে আপনারা আসলে কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন? আমরা 1 বছর পরে অবশ্যই নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের একটা জিনিসই সমালোচনা করতে চাই, যে কোঠার বিরুদ্ধে আসলে আন্দোলন হইল, যে কোঠার জন্য এত জীবন গেল, আমার এত ভাই এত বোন মারা শহীদ হইলেন, আবার কেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় দেখলাম, তারপরে আরেকটা কোথাকার যেন ভর্তি পরীক্ষায় দেখলাম জুলাই যোদ্ধারা কোঠা পাবে। কেন আবার কোঠা? যে কোঠার জন্য আমরা আন্দোলন করলাম, কোঠার জন্য আমার ভাই বোন শহীদ হইল, তাহলে আবার কেন কোঠা? আবার কেন কোঠা প্রথা আনা হচ্ছে? সবাই সমান, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে যারা আছি স্বাধীন নাগরিক হিসেবে সবার অধিকার সমান হওয়া উচিত।